হ্যাঁ, তথাযুক্ত চানিপসিকমটাই কমন হচ্ছে। লাস্ট হয়েছিল তথাযুক্তম চানিপসিতম। এখন আমরা পরের যে সূত্র সেটা পড়ব। অকথিতঞ্চ সূত্র। অকথিতঞ্চ সূত্র, ঠিক আছে। সূত্রের অর্থ কি? সূত্রের অর্থ কারকের চায় সেখানে স্যার আপনার কথা কেটে আসছে। পদ্ধতি। আচ্ছা দেখো তো শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, কি বললাম? যেখানে অপাদানাদি, দেখো এখানে একের চায় না, অপাদানাদি কি স্যার এখনো কথা কেটে কেটে যাচ্ছে, প্লাস স্ক্রিনও অফ হয়ে গিয়েছে। এরকম হচ্ছে? আচ্ছা, স্ক্রিন দেখা যায়? বাট কথা কেটে যাচ্ছে। একবার লেফট হয়ে জয়েন হন, দেখুন অসুবিধা হচ্ছে কিনা। নেটওয়ার্ক স্পিড যথেষ্ট ভালো আছে, দেখো তো এখন। হ্যালো, দেখো শোনা যাচ্ছে ভালো? এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। যাচ্ছে। আমি কি বললাম? যেখানে অপাদানাদি কারকের অবিবক্ষা, মানে প্রয়োগ করতে চায় না, মানে কি, মানে প্রয়োগ করতে চায় না, অবিবক্ষা করে, বিবক্ষা করে না, ঠিক আছে। প্রয়োগ করতে চায় না তার মানে অবিবক্ষা। এখানে অপাদানাদি কারকের স্থলে কর্মকারক প্রয়োগ করা হয়, সেই কর্মকে বলা হয় অকথিত কর্ম। সেই কর্মকে বলা হয় অকথিত কর্ম। কিরকম অকথিত কর্ম? দেখো বললে বুঝতে পারবে যে অর্থাৎ বক্তা বক্তা অপাদানাদি কারকের অবিবক্ষা করে থাকে। এখানে অপাদানাদি কারকের স্থলে কর্মকারকের প্রয়োগ করা হয়, সেই কর্মকে বলা হয় অকথিত কর্ম, ঠিক আছে। কর্তা সব জায়গায়, ঠিক আছে, এই এই যে অবিবক্ষা, মানে কর্তা চাইলো না যে প্রয়োগ করব না, এটা কিন্তু সব জায়গায় হবে না।
মানে কর্তা অবিবক্ষা করবে, এটা সব স্থলে করতে পারবে না। তার জন্য আবার কিছু কিছু স্থল বেঁধে দেওয়া হয়েছে যে এই জায়গাতেই তুমি করতে পারবে, অন্যত্র অন্যত্র পারবে না। তার মানে কি, যে তুমি এইগুলো যদি এই স্থানে তুমি যদি অবিবক্ষা করো তাহলে ঠিক আছে। মানে কিছু কিছু স্থলে তুমি অবিবক্ষা করলে সেখানে অপাদানের স্থলে কর্ম হয়ে যাবে, সম্প্রদানের স্থলে কর্ম হয়ে যাবে, বা অন্য কিছু কারকের স্থলে কর্ম হয়ে যাবে। কিন্তু আবার সব জায়গায় তুমি অবিবক্ষা করতে পারবে না, যে সব জায়গাতেই আমি অপাদানের অবিবক্ষা করব দিয়ে কর্ম করে দেব, এরম কিন্তু হবে না। যেমন যদি বলা হয় যে বালকঃ বৃক্ষাৎ পততি, বালকঃ বৃক্ষাৎ পততি, এই যে বৃক্ষাৎ এখানে অপাদান আছে, অপাদানে পঞ্চমী হয়ে আছে। এখানে এখন বক্তা যদি মনে করে যে আমি বৃক্ষাৎ বলবো না, আমি বৃক্ষম বলবো, মানে অবিবক্ষা মানে কি, বিবক্ষা মানে কি? প্রথমে বলো বিবক্ষা মানে কি, কেউ বলতে পারে বিবক্ষা মানে কি? বলা। বলার ইচ্ছা, বলা নয়, বলার ইচ্ছা। মানে বিবক্ষা শব্দে, বিবক্ষা শব্দে সম্ভবত বিবক্ষা বচ ধাতু আছে, তার সঙ্গে সন টন প্রত্যয় আছে, বিবক্ষা। ঠিক আছে, বক্তুম ইচ্ছা বিবক্ষা, বক্তুম বিবক্ষা মানে বলার যে ইচ্ছা সেটাই বিবক্ষা। ঠিক আছে, তাহলে কি বললাম, বক্তা যেখানে সেখানে কিন্তু এটা করতে পারবে না, তার জন্য আবার বিশেষ স্থল আছে। সেই স্থলে বক্তা যদি চায় আমি এটাকে অপাদান রূপে দেখাতে চাই না, আমি সেখানে কর্মরূপে দেখাবো, সেটা হতে পারে। এবং সেই কর্মটা কিন্তু অকথিত কর্ম বলে চিহ্নিত হবে, সেই কর্মটা অকথিত কর্ম বলে চিহ্নিত হবে। ঠিক আছে না? সেই বক্তুমিচ্ছতি বিবক্ষা কি করে হয়? বক্তুমিচ্ছতি তো এই বিবোধিসতি এরকম কিছু রূপ হয়। হ্যাঁ, বিবদিশা, তাহলে বিবক্ষা বিবদিশা, হবে। হ্যাঁ ওটা তো বদ ধাতু, হ্যাঁ, ধাতুটা কি বদ ধাতু, আর বদ হ্যাঁ, ধাতু করলে বদ শুনতে ধাতু করলে পাচ্ছি। কি হবে? বলছি বচ ধাতু করলে কি হবে, ওটা তো বদ ধাতুর সঙ্গে স্থান করলে হবে বিবদিশা, বক্তুম ইচ্ছা বিবদিশা। কিন্তু তুমি যখন ধাতু চেঞ্জ করে দেবে তখন তো রূপটাও চেঞ্জ হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তুমি যখন ধাতু চেঞ্জ করবে তখন রূপটাও চেঞ্জ হয়ে যাবে ওটা। কি বললাম বোঝা গেল, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি, বচ ধাতু। ঠিক আছে। তাহলে দেখো, ওই যে বিবক্ষা, এখন সেই স্থলগুলো কি, সেই স্থলগুলো বলা হচ্ছে যে একটা কারিকা আছে, কারিকা, ওই কারিকাতে কতকগুলো ধাতুকে এখানে উল্লেখ করা হয়েছে। একটা কারিকা আছে, ওই কারিকাতে কতকগুলো ধাতুকে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, ওই ধাতুগুলোর প্রয়োগ যদি বাক্যে থাকে তাহলে সেখানে যেটা অপাদান থাকবে তার অবিবক্ষা করে কর্ম করা যাবে। কি বললাম, কর্তা সকল স্থলে অবিবক্ষা করতে পারেন না, তার জন্য কিছু স্থল নির্দিষ্ট করা হয়েছে। সেই স্থল হলো, ঠিক আছে, একটা কারিকা আছে,
দুই হাচ পচ দণ্ড রুধি চি ব্রু শাসু জি মত মুসাম। দুই হাচ পচ দণ্ড রুধি চি ব্রু শাসু জি মন্থ মুসাম ইউ স্যাৎ স্যাদ কথিতম তথা কৃষ্বহম ইতি। মানে মোট ধাতু স্যার আপনার একটা কথা মিনিট কিন্তু স্যার প্রচ্ছি হবে একটা, রুধির পর প্রচ্ছি, হ্যাঁ, কি রুধির পর প্রচ্ছি হবে, তারপর ছি। দুই হাচ পচ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। থ্যাংক ইউ। আচ্ছা, কথা শোনা যাচ্ছে স্পষ্ট? স্মৃতি, কথা না স্পষ্ট স্যার, শোনা যাচ্ছে? না স্যার, স্পষ্ট নয়, শোনা যাচ্ছে এটুকু। কেন এরকম? এক মিনিট। দেখো তো এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার আছে। না হুম, তাহলে বলছে এই ধাতুগুলোর প্রয়োগে, ঠিক আছে, এই ধাতুগুলোর প্রয়োগে যদি কোথাও কি থাকে, ওই অপাদান টপাদান বিভক্তি থাকে, সেটা চেঞ্জ হয়ে কর্ম হবে। আচ্ছা, আমি ধাতুগুলো নির্দেশ করছি। এক দুহ, দুই ইয়াচ, পচ দণ্ড রুধি, রুধি প্রচ্ছি, চি ব্রু শ্বাস, চি ব্রু শ্বাস জি মত মুস নি রি কৃষ এবং বহ। এই ধাতুগুলো, এই ধাতুগুলোর যদি প্রয়োগ থাকে বাক্যে, তাহলে যদি সেখানে অপাদান টপাদান বিভক্তি থাকে, অপাদানাদি বিভক্তি থাকে, সেই অপাদান বিভক্তির পরিবর্তে তুমি অন্য বিভক্তি ব্যবহার করতে পারবে, মানে অন্য বলতে কর্ম বিভক্তি ব্যবহার করতে পারবে। অপাদান বিভক্তির পরিবর্তে, মানে অপাদান কারকের অবিবক্ষা হয়ে, অপাদান কারকের অবিবক্ষা করে তুমি কর্মকারক করতে পারো। পারো নয়, ওটা হবে, ঠিক আছে? তাই দেখো বলছে যে অপাদানাদি বিশেষৈহি অবিবক্ষিতম। অপাদানাদি বিশেষৈহি, অপাদান প্রভৃতি যে বিশেষ কারক, তার অবিবক্ষিতম, সেই অপাদান প্রভৃতি কারকের দ্বারা অবিবক্ষিত হয়ে, মানে অপাদান রূপে আমি একে বলতে চাই না, আমি বলতে প্রকাশ করতে চাই না, অবিবক্ষিতম যে কারক, তার কর্মসঙ্গম স্যাৎ। শুধুমাত্র এখানে বুঝতে হবে যে এখানে লিখে দিচ্ছি, এখানে কেবলমাত্র এই ধাতুগুলির প্রয়োগেই নয়, এই অর্থে বিদ্যমান অন্যান্য ধাতুর প্রয়োগেও অপাদানাদি কারকের অবিবক্ষা হয়ে কর্মকারক হতে পারে, হয়।
হবে। এখানে কেবলমাত্র এই ধাতুগুলির প্রয়োগেই নয়, এই অর্থে বিদ্যমান অন্যান্য ধাতুর প্রয়োগেও। ধরো বলা হলো যে এখানে ইয়াচ ধাতু আছে, ইয়াচ ইয়াচ দেখা 2 নম্বরই মনে ইয়াচ আছে, দুহ ইয়াচ। তাহলে এখানে ধরো বলা হলো ইয়াচ, ইয়াচতে মানে কিছু চাওয়া, ইয়াচতে মানে কি যাচনা করা। ধরো এরকম বলা হলো যে ভিক্ষতে, একই অর্থ, ভিক্ষা করা। প্রার্থয়তে, এটাও হবে। তাহলে এতদর্থক, এতদর্থক মানে কেবলমাত্র ইয়াচ ধাতুর উল্লেখ আছে এটা দেখলেই হবে না, অন্যান্য ধাতুর ক্ষেত্রেও কিন্তু হবে, এগুলো অন্যান্য ধাতুর ক্ষেত্রেও হবে। ঠিক আছে, এই অর্থের হতে হবে, মানে অর্থটা সিমিলার হলেই হবে। দেখো উদাহরণকে দিচ্ছে, আমরা একটা একটা করে উদাহরণ দেখব। এই সূত্রগুলো একটু বড়, ঠিক আছে, কঠিন নয় কিন্তু একটু বড়। প্রথম কি দুহ, মূল বাক্য, ঠিক আছে। ধরো বাক্যটা হচ্ছে যে গোপাল বা গোপালক, ঠিক আছে, গোপালক গরুর থেকে দুগ্ধ দহন করছে। গোপালক, ঠিক আছে, গরুর থেকে দুগ্ধ দহন করছে, এটা হচ্ছে মূল বাক্য মানে বাংলাটা। একে আমি কি করব, প্রথমে সংস্কৃত কি হবে, গোপালকঃ, ঠিক আছে, গোপালকঃ দহন, গোহ দুগ্ধং দহতি দগ্ধি। গোহ মানে গরুর থেকে, দুগ্ধম মানে দুধটা, দগ্ধি, বা এটা হচ্ছে মূল বাক্যটা, ঠিক আছে। কিন্তু কিন্তু কর্মকারকে গোটা চেঞ্জ হয়ে গাং হবে নাকি? একদমই তাই। দেখো এখানে দেখো, এই যে দুহ ধাতু থেকে এসছে দগ্ধি, দুহ ধাতুর রূপ হয় দগ্ধি, ঠিক আছে। দেখো দুহ ধাতুর প্রয়োগ আছে, দুহ ধাতুর প্রয়োগ আছে, এবং কি বলা হয়েছে যে অপাদান প্রভৃতি যে কারক, তার অবিবক্ষা করে কর্ম হবে। পরবর্তী বাক্য কি হবে এখানে, বোঝা গেল? পুরো পুরো বিষয়টা বোঝা গেল? পুরো বিষয়টা বোঝা গেছে, হ্যাঁ কি না? কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? বিষয়টা বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হুম, ধরো পরবর্তী বাক্য বলছে বলিম ইয়াচতে বসুধাম। দেখো মানে মূল বাক্যটা হবে যে বিষ্ণু বলির থেকে বসুধা ভিক্ষা করছে। মানে ওই যে বামন হয়ে গিয়েছিল না, সেইটা বামন অবতার হয়ে গিয়েছিল। বিষ্ণু কি হবে, বিষ্ণু, তারপরে কি হবে, বলি থেকে কি হবে, বলি, বলে হে, বলে হে বসুধাম ইয়াচতে ইয়াচত। ভিক্ষতে ইত্যাদি। কিন্তু এরপরে ওই আমরা যে সূত্র পড়ছি সেই সূত্র অনুসারে বলে এটা বোলিং হয়ে যাবে।
বলিম বসুধাম ইয়াচাতে ভিক্ষাতে। হুম, পরবর্তী দেখো কি বলছে যে মানে অন্যান্য কারক বলেছিল না, অন্যান্য কারক বলা হলো যে স্মৃতি তন্ডুল দ্বারা রান্না করছে, কি হবে মূল বাক্যটা? স্মৃতি তন্ডুলৈঃ অন্নম অন্ন পচতি। হতে পচতি। পচতি, তাহলে কি হবে এটা দেখো, ওই যে অপাদান প্রভৃতি বলেছিল, মানে কেবলমাত্র অপাদান কারকের অবিবক্ষা হবে এমন নয়, কেবলমাত্র যে অপাদান কারকের অবিবক্ষা হবে এমন নয়, অপাদান ছাড়া অন্যান্য কারকেরও অবিবক্ষা হতে পারে। এখানে দেখো অন্যান্য কারক চলে এসছে স্যার, এখানে। স্মৃতিতে বিসর্গ হ্যাঁ বলো। হবে? হ্যাঁ, কেন হবে না? মতি, মতি শব্দের মতো। আচ্ছা, কেন হবে না? মতি শব্দের মতো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হুম, তাহলে কি হলো? তাহলে মূল বাক্যটা হচ্ছে যে এখানে কেবলমাত্র যে অপাদান কারকের অবিবক্ষা হবে এমন নয়, অপাদান ছাড়া অন্যান্য কারকের অবিবক্ষা হবে, এবং সেটা এখানে হয়েছে। তাহলে কি হলো? স্মৃতি তন্ডুলান তণ্ডুলান অন্নম। অন্নম পচতি। এবং এই যে তন্ডুলান বা বলিম, এইগুলোকে বলা হয় অবিবক্ষিত কর্ম। মানে এই সূত্রানুসারে এইগুলোকে অবিবক্ষিত কর্ম বলা হচ্ছে, বা অকথিত কর্ম, অকথিত কর্ম মানে বলা হচ্ছে বলতে পারো। মানে যেগুলো চেঞ্জ হয়ে অন্য কিছু হচ্ছে, মানে অন্যান্য কারক থেকে পরিবর্তন হয়ে কর্মকারকে আসছে, সেই পরিবর্তিত যে কর্মকারক, মানে অপাদান করণ প্রভৃতি কারক থেকে পরিবর্তন হয়ে যে অপাদান কারকে হচ্ছে, সেটা এখানে অকথিত কর্ম বলা হচ্ছে। দেখো কি বললাম, বোঝা গেল? হুম, দেখো পরবর্তী যে গর্গেভ্য, এরকম হতো গর্গেভ্য শতম দণ্ডয়তি। মানে গর্গ সম্প্রদায় বা কেউ একজন কোনো কিছু দোষ করেছে, সেই দোষের ফলে তার থেকে তার থেকে 100 টাকা নেওয়া হচ্ছে শাস্তি হিসেবে, সেজন্যই গর্গেভ্য করা হয়েছে। এখন সূত্র অনুসারে কি হবে? গর্গান দণ্ডয়তি, গর্গান শতম দণ্ডয়তি, এরকম হয়ে গেল। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটাই হবে। ঠিক আছে? রুধি, রুধিটা কি হবে? এখানে অন্য কারকে অবিবক্ষ হবে। যে এরকম বলো যে ব্রজেতে গরুগুলিকে অবরুদ্ধ করা হচ্ছে। দেখো ব্রজেতে, তাহলে ব্রজে গাম, ঠিক আছে, ব্রজে গাম
অবরুণদ্ধি। এখানে রুদ ধাতু আছে, রুণদ্ধি, রুদ ধাতু আছে। তাহলে ব্রজে দেখো সপ্তমী বিভক্তি মানে অধিকরণ কারক, এই অধিকরণের অবিবক্ষা হয়ে বা অধিকরণটা পরিবর্তন হয়ে এখানে ব্রজম ব্রজম হবে। একদম। ব্রজম দম অবরণদ্ধি প্রচ্ছি। প্রচ্ছি মানে জিজ্ঞাসা করা। এখানে কি হবে যে আগের গানটাও তো ময় হসন হবে, হুম, অবরুদ্ধন্তি আছে। হুম, মানবকের থেকে মার্গ জিজ্ঞাসা করছে, এরকম এইরকম হচ্ছে বিবক্ষা, যে মানবকাত মার্গম পৃচ্ছতি। এখানে প্রচ্ছি ধাতুর প্রয়োগ আছে, প্রচ্ছি, তাই মানবকাতটা মানবকম হয়ে যাবে। ঠিক আছে, মানবকাতটা মানবকম হয়ে যাবে। বৃক্ষ থেকে ফুল তুলছে, কি হবে? বৃক্ষাৎ পুষ্পং চিনতি। চিনতি। তাহলে দেখো চি ধাতুর প্রয়োগ আছে, তাহলে বৃক্ষম পুষ্পম চিনতি। এই হচ্ছে পুরোটা, এরকম ভাবেই হবে। আমি বাকিগুলো করে দেবো, ঠিক আছে, বাকিগুলো করে পিডিএফ দিয়ে দেবো। তা দেখো বোঝা গেল পুরো, মানে অর্থটা বোঝা গেল। শ্লোক সূত্রের অর্থটা বোঝা গেল, হ্যাঁ কিনা? অসুবিধা আছে কোথাও? হুম। পরবর্তীতে সূত্র আছে দেখো, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকানাম অনিকর্তা সানৌ। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকানাম অনিকর্তা সানৌ। ঠিক আছে, এই সূত্রটা থাক, পরের সূত্রটা পড়া, এটা পড়ালেও হয়। আচ্ছা, পুরোটা হবে না, এটা অনেক বড় আছে, এটা কালকেও বা পরশু পড়াতে হবে এটা। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকানাম অনিকর্তা সানৌ। গতি বুদ্ধি শব্দকর্মা অকর্মকানাম অকর্মকানাম অনিকর্তা সনৌ। মানে এটা হচ্ছে মাঝখানে দর্শনার্থটা হলো না? ও আচ্ছা আচ্ছা, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ, হ্যাঁ ঠিক ঠিক, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ। হুম, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা অকর্মকানাম অনিকর্তা সনৌ। এটা হচ্ছে সূত্রের ছেদ। গতি, হুম, গমন, বুদ্ধি জ্ঞান, প্রত্যবসান ভক্ষণ, শব্দকর্ম শব্দ কর্ম এমন যে ধাতু, এবং অকর্মক। ঠিক আছে, এই ধাতুগুলির প্রয়োগে অনিজন্ত অবস্থায় যে কর্তা, নিজন্ত অবস্থায় সেটা কর্ম হবে। অনিজন্ত অবস্থায় যেটা কর্তা, নিজন্ত অবস্থায় সেটা কর্ম হবে। এখন নিজন্ত আর অনিজন্ত কি একটু বলতে হবে, নিজন্ত কি এবং অনিজন্ত কি তা বলতে হবে। ঠিক আছে, না নিজন্ত কি?
নিজন্ত মানে ওই নিচ প্রত্যয় অন্তে আছে যার, অর্থাৎ যার সঙ্গে নিচ প্রত্যয় যুক্ত থাকবে সেটাই নিজন্ত। নিজন নিচ প্রত্যয় অন্তে আছে যার, ঠিক আছে। ধরো বলা হলো, উদাহরণ দিলে বুঝতে পারবে। ওই মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, দর্শয়তিতে নিচ প্রত্যয় আছে। আমি চন্দ্র দেখছি, অনুবাদ করলে কি হবে? আমি চন্দ্র দেখছি। অহং চন্দ্রং পশ্যতি, অহম চন্দ্রম, অহম চন্দ্রম পশ্চামি, পশ্যামি। হ্যাঁ। পশ্চাৎ। পড়াশোনা অনেক হলো সুজাতা। অহং চন্দ্রম পশ্যামি, ঠিক আছে, আমি চন্দ্র দেখছি। এখানে দেখো এবং পরবর্তী বাক্য হচ্ছে মাতা আমাকে চন্দ্র দেখাচ্ছে। দেখো এই যে দুটো ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, দেখো দেখছি একটা ক্রিয়া, আর এই যে দেখাচ্ছে আর একটা ক্রিয়া। দেখাচ্ছে আর একটা ক্রিয়া, এই দুটো ক্রিয়ার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে? না, আমি নিজে দেখছি, আমাকে অন্য কেউ দেখাচ্ছে বা দেখতে প্রেরণ করছে। এই যেখানে দেখাচ্ছে, করাচ্ছে, পাঠাচ্ছে, এইরকম অর্থে ধাতুর উত্তর নিচ প্রত্যয় হয়। যে সকল ক্রিয়া বা যখন ক্রিয়াগুলি, ঠিক আছে, পড়াচ্ছে, প্রেরণ করছে, দেখাচ্ছে, খাওয়াচ্ছে ইত্যাদি রূপ হয়, বুঝতে হবে সেখানে ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় হবে। ধরো বলা হলো যে আমি বাজারে যাচ্ছি, এটা একটা বাক্য। আর আমাকে বাজারে পাঠাচ্ছে কে? মা, বা মা আমাকে বাজারে পাঠাচ্ছে। দেখো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা আমি বাজারে যাচ্ছি, আমি নিজে যাচ্ছি, আর পাঠাচ্ছে, মা পাঠাচ্ছে। এই যে পাঠাচ্ছে মানে প্রেরণ করছে, প্রেরণ করছে, এটা হচ্ছে নিচ প্রত্যয়। এখানে নিচ প্রত্যয় হবে। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ কিনা? নিচ প্রত্যয় কোথায় বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। রিপ্লাই করো। যদি কেউ বুঝতে না পারো রিপ্লাই করো যে হ্যাঁ বুঝতে পারছি না বা পারছি, রিপ্লাই করো। বোঝা গেল কোথায় নিচ প্রত্যয় হবে? দেখো যেখানে নিচ প্রত্যয় হবে সেটা নিজন্ত, যেখানে নিচ প্রত্যয় হবে না সেটা অনিজন্ত। যদি ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় হয় সেটা নিজন্ত, যদি ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় না হয় সেটা অনিজন্ত। নিচ প্রত্যয় করলে রূপগুলো কেমন হয়? ধরো বলা হলো যে আমি দর্শয়তি, প্রেরয়তি এরকম হবে। হ্যাঁ, আমি গময়তি। অহম বাজারে, হট্টম যাচ্ছি, গচ্ছামি। এখানে কিন্তু নিচ হয়নি। মাতা, মাম, হট্টম, গময়তি, এখানে নিচ হয়েছে। দেখো স্যার গময়তি গময়তীদের, হবে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ গময়তি।
মাতা গময়তি, মাতা গময়তি, ঠিক আছে। তাহলে মাতা মাম হট্টম গময়তি, মাতা আমাকে বাজারে পাঠাচ্ছে। এই যে গময়তি এটা হয়ে গেল নিচ, এটা হয়ে গেল নিচ, ঠিক আছে। যেমন এখানে ছিল যে অহম চন্দ্রম পশ্যামি, এটা ঠিক আছে, কিন্তু মাতা মাম চন্দ্রম দর্শয়তি এটা হচ্ছে নিজন্ত, এটা নিজন্ত। আগেরটাও গময়তিরও নিজন্ত, ঠিক আছে। ধরো বলা হলো যে আমি ব্যাকরণ পড়ছি, অধ্যাপক আমাকে ব্যাকরণ পড়াচ্ছেন, কি হবে বলো তো? অধ্যাপকো মাং ব্যাকরণং পাঠয়তি। অধ্যাপকঃ মাম ব্যাকরণম, তারপরে তারপরে পাঠয়তি, পাঠয়তি হবে কি? পাঠয়তি, একদম। অহম ব্যাকরণম পঠামি। দেখো এটা হচ্ছে নিজন্ত, নিজন্ত অনিজন্ত ক্লিয়ারলি বোঝা গেল, নিজন্ত অনিজন্ত ক্লিয়ারলি বোঝা গেল, হ্যাঁ কিনা? সেলিনা বোঝা গেছে? দীপিকা বোঝা গেছে? সুকন্যা, অন্তরা, মিতা বোঝা গেছে? হ্যাঁ দাদা। তিথি, কস্তুরিকা বোঝা গেছে? আকাশ বোঝা গেছে? তিথি কোথায়? হুম দেখো বলছে অর্থ কি বলছে, মানে গতিবুদ্ধি প্রত্যবসানার্থ, মানে এই অর্থে ধাতু, গতি, গমন, বুদ্ধি, জ্ঞান, প্রত্যবসান মানে ভক্ষণ, শব্দকর্ম, শব্দকর্ম এমন যে ধাতু, অকর্ম যে ধাতুর কর্ম নেই, এই ধাতুগুলির প্রয়োগে অনিজন্ত অবস্থায় যে কর্তা, অনিজন্ত অবস্থায় যে কর্তা, নিজন্ত অবস্থায় সেটা কর্ম হবে, অনিজন্ত অবস্থায় কর্তা, নিজন্ত অবস্থায় কর্ম হবে। দেখো এই যে পড়ছি, এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে ওই যে মতি, পড়া মানে অধ্যয়ন করা মানে জ্ঞানবাচক ধাতু। তাহলে দেখো এখানে অনিজন্ত অবস্থায়, এটা হলো অনিজন্ত, পড়ছি এটা অনিজন্ত, হ্যাঁ কিনা মিতা? অনিজন্ত তো এটা, পড়ছি এখানে হ্যাঁ। অনিজন্ত, হ্যাঁ কিনা? তাহলে অনিজন্ত অবস্থায় যেটা কর্তা, তাহলে অনিজন্ত অবস্থায় কর্তা কে আছে? অনিজন্ত অবস্থায় কর্তা কে? আমি, আমি এটা হলো কর্তা, ঠিক আছে, আমিটা হচ্ছে কর্তা। এবং সেই অনিজন্ত অবস্থায় যে কর্তা, সে নিজন্ত অবস্থায় কি হবে? নিজন্ত অবস্থায় কি হবে? কর্ম। কর্ম। দেখো অহমটা মাম হয়ে গেছে, দেখো হয়েছে, হ্যাঁ। তাহলে অহমটা হয়ে গেছে মাম। অনিজন্ত অবস্থা যেটা কর্তা, সেটা নিজন্ত অবস্থায় কর্ম হয়ে গেছে, যে পড়াচ্ছেন, পাঠয়তি, এখানে নিজন্ত হয়ে গেছে মাম। গত্য অর্থ কি আছে? গত্য অর্থ কি, যে যাচ্ছি মানে যাওয়া মানে গমন করা। তাহলে অনিজন্ত অবস্থায় কর্তাকে, এখানেও অহম, এখানেও অহম, ঠিক আছে, অহমটা হচ্ছে কর্তা। অহমটা যেহেতু কর্তা, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, যে আমি এটা কর্তা, যাচ্ছি গচ্ছামি এটা অনিজন্ত অবস্থা। কিন্তু যখন আমি করছি গময়তি মানে নিজন্ত অবস্থা,
নিজন্ত অবস্থা। দেখো ওই যে অহমটা মাম হয়ে গেছে, মাতা মাম হট্টম গময়তি, বোঝা গেছে? মাতা মাম হট্টম গময়তি, ক্লিয়ার হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হুম, এটা গমনার্থক, এখানে হবে জ্ঞানার্থক। মানে জ্ঞানার্থকটা ওই পশ্যামে ওটাও হবে, জ্ঞানার্থক ওখানেও হবে। এটা জ্ঞানার্থক গেল। এবং পরবর্তী আর উদাহরণ হচ্ছে ভক্ষণার্থক। পুরো সহজ ধরো, যে বলা হলো আমি ভাত খাচ্ছি, মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, তাহলে কি হবে? অহম অন্নম খাদামি, খাদামি। আর এদিকে হবে মাতা মাম মাতা মাম অন্নং খাদয়তি। খাদয়তি। এখানেও ভক্ষণার্থক বা প্রত্যবসানার্থক যাকে বলে, এটা যে প্রত্যবসানার্থক। ভক্ষণার্থ প্রত্যবসানার্থক। ধরো অধ্যাপক শিষ্য বা গুরু শিষ্যকে বেদ পড়াচ্ছেন, বা বা শিষ্য বেদ পড়ছে, ঠিক আছে? শিষ্য বেদ পড়ছে, গুরু শিষ্যকে পড়াচ্ছেন, তাহলে শিষ্য বেদ পড়ছে কি হবে? শিষ্য বেদং পঠতি। বেদম পঠতি। আর অন্যদিকে এটা গুরুহু শিষ্যম, তাই তো? গুরু বেদম শিষ্যং বেদং পাঠয়তি। পাঠয়তি, গুরুহু শিষ্যম বেদম পাঠয়তি। এখানে কেন হলো? বেদ, বেদ কি? এটা হচ্ছে শব্দকর্মের উদাহরণ, শব্দকর্মের উদাহরণ, শব্দকর্ম। না কেন শব্দকর্ম উদাহরণ? সমস্ত বৈদিক আচার্যই বেদকে শব্দ
রাশি রূপে স্বীকার করেছেন। মানে বেদ ইজ ইকুয়াল টু শব্দ রাশি, অতএব বেদ হলো শব্দ রাশি। মানে বেদ শব্দ ভিন্ন অন্য কিছু নয়। এবং এই বাক্যে দেখো কর্ম কোনটা, বাক্যের কর্ম কোনটা? বেদম। বেদ। বেদম। এবং সেই বেদ কি? শব্দ রাশি, মানে শব্দ। এবং সেই বেদ কর্ম এখানে। তাহলে যদি প্রশ্ন করা হয় এই যে পঠতি, এই যে ক্রিয়াটা, এর কর্তাকে, পঠতি ক্রিয়ার কর্তাকে, কি উত্তর হবে? শিষ্য। শিষ্য। পঠতি ক্রিয়ার কর্ম কি? বেদ। বেদম। পঠতি ক্রিয়ার কর্ম কি? বেদ। এবং এবং সেই বেদ কি রকম? মানে সেই বেদ যে কর্ম, সেটা কিরকম কর্ম? শব্দ কর্ম। সেই বেদের স্বরূপ কি? শব্দ কর্ম, তাই না? কি বললাম বোঝা গেল? কারণ বেদ হলো শব্দ স্বরূপ, বেদ হলো শব্দ স্বরূপ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হুম। তাহলে বেদ হচ্ছে তাহলে বেদ হচ্ছে শব্দকর্ম। বেদ হলো শব্দস্বরূপ, বেদ হলো শব্দস্বরূপ। এবং সেই বেদ যদি কর্ম হয় তাহলে সেটা হবে শব্দকর্ম। এবং সেই বেদ যদি কর্ম হয় তাহলে সেটা হবে শব্দকর্ম। আর সেই শব্দকর্ম এমন যে ধাতু, শব্দকর্ম এমন যে ধাতু, সেখানে কি হবে? সেই ধাতুর অনিজন্ত অবস্থা যেটা কর্তা, অনিজন্ত অবস্থা যেটা কর্তা, নিজন্ত অবস্থায় সেটা কর্ম হয়ে যাবে। এই হচ্ছে প্রসঙ্গ। হুম। এবং আরেকটা যে দেখো, যে অকর্মক ধাতু, অকর্মক, বালকঃ হসতি, বালকটি হাসছে। বালকঃ হসতি, পিতা বালকটিকে হাসাচ্ছে। পিতা বালকম হসয়তি। হসয়তি না হাসয়তি, কোনটা? হাসয়তি। আসলে এটি অবশ্যই না, আমি হাসয়তি, মনে মনে ট্রান্সলেট করছিলাম। হাসয়তি। দেখো এই যে হস ধাতু হচ্ছে অকর্মক, কারণ হস ধাতুর কোনো কর্ম হয় না। এটা মানে হস ধাতু ব্যাকরণ অকর্মক। তুমি কখনোই হস ধাতুর ক্ষেত্রে কোনো কর্ম তুমি প্রয়োগ করতে পারবে না। হস ধাতুর ক্ষেত্রে তুমি কোনো কর্ম প্রয়োগ করতে পারবে না, তাই হস ধাতু অকর্মক। তাহলে দেখো যেগুলো আমরা সূত্রে পেলাম, যে ধাতুগুলো, সেই ধাতুগুলোর প্রয়োগে, কিন্তু স্যার উপহসতি এখানে তো মানে কর্ম হয়ে যাচ্ছে, সেটা মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম অনেক ব্যাপার আছে, ঠিক আছে? উপসর্গেন ধাত্বর্থ বলদ অক্ষেত্র নিয়েতে হারাহার সংহার হার পরিহারবৎ, এইরকম কিছু তালিকা আছে। আরো কি হয়, কোন কোন ক্ষেত্রে আরেকটা কারিকা আছে, এখানে স্পষ্টতই বলা হয় যে কর্ম চেঞ্জ হয়ে যায়,
ঠিক আছে?